গুম খুনের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। নেওয়া হয়েছে সাব জেলে। শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না কেউ। প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করবে ইসি। প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠক করবে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। সন্ধ্যায় নাহিদের নেতৃত্বে যমুনায় যাচ্ছে এনসিপি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। গুমের ২ মামলা সহ ৩ মামলায় সাবেক ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল ৭টার দিকে বাংলাদেশ জেলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৮টার দিকে শুনানি শেষে তাদের গুমের ২ মামলায় ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক ১৭ আসামিকে হাজির হতে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জামিন চেয়ে এবং ভার্চুয়ালি আদালতে হাজিরার নির্দেশনা চেয়ে ২টি আবেদন করেন ১৫ সামরিক কর্মকর্তার আইনজীবী, যার শুনানি হবে পরবর্তী ধার্য তারিখে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। আসামিরা নির্দোষ বলেও দাবি তার। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে ১০ জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ ২০ নভেম্বর ধার্য করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে স্টেট ডিফেন্সের তৃতীয় দিনের যুক্তিতর্ক হবে আজ। গতকাল দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক হয়। গত সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। বলেন, ড্রোন ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে চিহ্নিত করতে ব্যবহার হয়নি, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আন্দোলনকারীদের সরিয়ে দিতেই ড্রোন ব্যবহৃত হয়েছে। এছাড়া জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নয় বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়। প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে। এ সময় কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, নিষ্ঠা সততা দেখানোর এখনই সুযোগ বলে মন্তব্য করেন তিনি। এ সময় কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন। এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বিকেল ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর জন্য জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যমুনায়। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে এনসিপি। ধারণা করা হচ্ছে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কথা হবে এই বৈঠকে।
নারীদের সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তাকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট। মঙ্গলবার মধ্যরাতে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের 2021 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে। এর আগে শ্রীশান্ত রায়ের মুসলিম নারীদের সম্পর্কে স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা অভিযোগ দায়ের করার জন্য আজকে আমরা এসেছি ডিএসডব্লিউ অফিসে। তো ডিএসডব্লিউ স্যার এসেছিলেন। তার হলো যে অভিযুক্ত স্টুডেন্ট শ্রীশান্ত রয়, তার বাবা এবং মামা এসেছিলেন। তারা অবগত হয়েছেন যে সে কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, নারী বিদ্বেষী এরকম হলো যে বক্তব্য প্রকাশ করেছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি দেশের এই 3 পার্বত্য জেলা পরিষদে নির্বাচন নেই 36 বছর ধরে। দলীয়ভাবে মনোনীত ব্যক্তিদের দিয়ে চলছে কার্যক্রম। জবাবদিহিতা না থাকায় এসব পরিষদ পরিণত হয়েছে অনিয়ম দুর্নীতির আখড়ায়। ফলে শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সুষম উন্নয়ন থেকে বঞ্চিত পাহাড়ের মানুষ। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলাকে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে 1989 সালে আলাদা আইন করে পার্বত্য জেলা পরিষদ গঠন হয়। নির্বাচন হয় সে বছরের 25 জুন। এরপর গেল 36 বছর ধরে দলীয়ভাবে মনোনীত ব্যক্তিদের দিয়ে চলছে এই 3 জেলা পরিষদ। স্থানীয়দের অভিযোগ, জবাবদিহিতা না থাকায় এসব পরিষদ দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত। সম্প্রতি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য, 2 নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সহ 9 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আর স্থায়ী অপসারণ হয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান। বান্দরবানের চেয়ারম্যান কাশৈলা সহ 3 জেলার সাবেক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধেও চলছে দুদকের অনুসন্ধান। জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না বলে এই প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি করার সুযোগ থাকে এবং বারবার সেটা প্রমাণিত হচ্ছে। নির্বাচন করে যদি জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ করা হয় বা সদস্যদেরকে নিয়োগ করা হয় তাহলে জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহিতার অভাবের কারণে হয়তো দুর্নীতিগুলো বাড়তেছে। এখানে কখনো নির্বাচনের অনুসরণ করা হয়নি এবং মনোনীতভাবে মনোনীত যে প্রার্থীরা আসে তাদের সাথে তারা আবার জনবিচ্ছিন্ন। অনিয়ম দুর্নীতি বন্ধে দাপ্তরিক সতর্কতা বৃদ্ধির কথা বলছেন রাঙ্গামাটি জেলা পরিষদের এই কর্মকর্তা, যদিও তার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। প্রত্যেক ব্যক্তির কাছে যদি উন্নয়ন প্রকল্পের তালিকা থাকে তাহলে যিনি যেই অঞ্চলের অধিবাসী তার কাছাকাছি যেই কাজগুলো আছে সেগুলো সে নিজে থেকেও নাগরিক হিসাবে অন্তত খোঁজ খবর নিতে পারবে যে ঠিকঠাক মতো কাজগুলো হচ্ছে কিনা। অস্তিত্বহীন ভুয়া প্রকল্প দেখিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থ লোপাটের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। 4টি মামলা দায়ের করেছিলাম। 4টি মামলার তদন্ত শেষে আমরা বিজ্ঞ আদালতে ইনডাইটমেন্ট চার্জশিট প্রদান করেছি। বর্তমানে উক্ত মামলাগুলো বিচারাধীন রয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 11টি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে সেই তালিকার অনেকগুলো প্রকল্পই চূড়ান্ত হয়নি। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলেও দিল্লি এখনও চিঠির কোনো উত্তর দেয়নি বলেও জানান উপদেষ্টা। হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 সংগঠনের নির্বিচার গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। বারবার ঢাকা ওয়ার্কিং রিলেশনের কথা বললেও খুব বেশি সাড়া মেলেনি দিল্লির। এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফটোকার্ড শেয়ার করে জানানো হয়, ভারতের সাথে থাকা 14টি চুক্তি পর্যালোচনা করে 11টিই বাতিল করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতের সাথে সামরিক টাগবোট কেনা চুক্তি বাতিল আর আদানির বিদ্যুৎ কেনা পর্যালোচনা ছাড়া তালিকার অন্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তিস্তাসহ অনেকগুলো ইস্যুতে ভারতের সাথে চুক্তিই হয়নি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে ওখানে
এটা সঠিক না। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না। প্রশ্ন আসে, ভারতের সাথে সই হওয়া চুক্তিগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করেছে সেটি কি নির্ধারণ করতে পেরেছে সরকার? বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন এটা ফাইন্ড আউট করা গেছে? এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে কোনো চুক্তি কিন্তু সবসময় এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে। আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থার প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি প্রসঙ্গেও প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব 1 বছরও মেলেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ত্রিপুরায় 3 বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ ও তদন্তের দাবি করে দেয়া চিঠির জবাবও দেয়নি দিল্লি। উত্তর দেয়নি, এখনো দেয়নি। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলের নবগঙ্গা নদীতে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার একের পর এক গ্রাম। ঝুঁকিতে রয়েছে মসজিদ, কৃষিজমি ও গ্রামীণ সড়ক। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নড়াইলের নদী তীরের এলাকা কালিয়া উপজেলা। তীব্র ভাঙনে নবগঙ্গায় বিলীন হচ্ছে কৃষি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব পার বিষ্ণুপুর, গাজীরহাট ও সুপ্তগ্রাম সহ কয়েকটি স্থানের বাসিন্দারা। ভাঙনের কবল থেকে বাঁচতে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে। ঝুঁকিতে নদী তীরের মসজিদ, সড়ক সহ শতাধিক পরিবার। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আমার একটা না, কিন্তু 5-6টা দোকান একসাথেই মসজিদের মধ্যে দেখতে চলে গেছে। একটা ঈদগাহ, একটা গোরস্থান, মসজিদ প্লাস মাদ্রাসা দিয়ে 4-5টা প্রতিষ্ঠান দিয়ে হুমকির মুখে এখন। এক রাত্রি ভাঙনে নদী ঘরের ভাঙনে ঘর বাড়ি সব বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকার সার্বক্ষণিক খোঁজ রাখছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন পাউবো কর্মকর্তা। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এবার অভিবাসন বিরোধী বিক্ষোভ সহিংসতায় উত্তাল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। 10 বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। পরে তা রূপ নেয় সহিংসতায়। মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয় শহরের কেন্দ্রে। মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তারা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা এবং আইরিশ লাইভস ম্যাটার ও গেট দেম আউট লেখা পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে তারা। পুলিশ ভ্যানে আগুনও ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। আটক করে বেশ কয়েকজনকে। হামাসকে নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছেন তিনি। হামাস চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময়ে ক্ষিপ্রতা ও ভয়ঙ্করভাবে নিশ্চিহ্ন করা হবে তাদের। ট্রাম্পের দাবি, এই কাজে তাকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশ কিছু মিত্রদেশ। ট্রাম্পের অনুরোধ মাত্রই গাজার উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র সহ সেনা পাঠাবে তারা। তবে কোন দেশগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট করেনি তিনি।
অনিশ্চিত জীবন, প্রতি মুহূর্তে ছুটোছুটি, কিন্তু এর মাঝেও নিজের পোষা প্রাণীদের পেছনে ফেলে আসেননি ইয়ারিন আবু নাজা নামে ফিলিস্তিনি এক নারী। পোষা টিয়া পাখি বিকো, বিড়াল লুকা এবং কাসিম ছানাকে নিয়ে দৌড়ে বেরিয়েছেন গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দিন কাটিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকায়। ফিলিস্তিনি এক নারী পোষা টিয়া পাখি বিকো, বিড়াল লুকা এবং কাসিম ছানাকে নিয়ে দৌড়ে বেরিয়েছেন গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দিন কাটিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকায়। আবু নাজা বলেছেন, যুদ্ধের অস্থিতিশীলতায় সাহস আর বেঁচে থাকার শক্তি জুগিয়েছে তার পোষা প্রাণীগুলো। যে কোনো সময় হতে পারে ইসরায়েলি হামলা, প্রতি মুহূর্তে মৃত্যুর শঙ্কা। জীবন বাঁচানোর তাগিদে ছুটে বেড়াতে হয়েছে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তবুও এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি নিজের পোষা প্রাণীগুলোকে, সন্তানের মতোই আগলে রেখেছেন। ৪৪ বছর বয়সী ফিলিস্তিনি নারী ইয়ারিন আবু নাজা, যার রয়েছে বিকো নামের একটি টিয়া পাখি, লুকা নামের একটি বিড়াল ও ছোট্ট একটি কাছিম ছানা। নিজের শিশুপুত্র আর এই ৩ পোষা প্রাণীকে নিয়ে গেল ২ বছর ধরে ছুটে বেরিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বিকোকে প্রশ্ন করলে ও সেগুলোর উত্তর দেয়, আমার সাথে হাসে। আমি যখন দুঃখে কাঁদতে থাকি তখন আমার পাশ ছেড়ে কোথাও যেতে চায় না লুকা। আমি আমার ভাগ্যের জোরে ওদের পেয়েছি, ওরা আমার অংশ, আমার সন্তান। পালিয়ে বেড়ানোর সময় কোনো এক ময়লার ভাগাড় থেকে উদ্ধার করেছিলেন পোকার সংক্রমণে মরতে বসা বিড়ালছানা লুকোকে। সেই থেকে কখনোই নিজের চোখের আড়াল করেননি শখের পোষা বিড়ালটিকে। সব হারিয়ে বেঁচে থাকা ইয়ারিনের আশা, নিজের সন্তান এবং পোষা প্রাণীগুলোকে নিয়ে এবার নিরাপদে থাকতে পারবেন গাজায়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফের অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের পর রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না। এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দোনবাস ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছে তিনি। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেলে অংশ নিতে চান ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পাশাপাশি ফোন আলাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দফায় দফায় হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপরও ৩.৫ বছরের যুদ্ধের আসেনি সমাধান। বিভিন্ন সময় যুদ্ধ বন্ধে চাপ বৃদ্ধিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হলেও পুতিনের সাথে কথোপকথনের পরে যেন বদলে যান ট্রাম্প। সম্প্রতি বেশ কয়েকবার ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান নিলেও পুতিনের সাথে ফোন আলাপের পর আবারও সুর বদল ট্রাম্পের। দাবি, এই যুদ্ধে ইউক্রেন জয় পাবে না। ইউক্রেন যুদ্ধে জিততে পারত, তবে আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত জয় পাবে। আমি কখনো বলিনি তারা জিতবে, আমি বলেছি তারা জিততে পারে। যুদ্ধে যে কোনো কিছুই ঘটতে পারে। এটা এমন একটা যুদ্ধ যা আমি সে সময় প্রেসিডেন্ট থাকলে কখনোই ঘটতো না। এর আগে দোনবাসের যতটুকু রাশিয়া দখল করেছে আপাতত তার আশা ইউক্রেনকে ছেড়ে দিতে বলেছেন ট্রাম্প। তার দাবি, অঞ্চলটির ৭৮% বর্তমানে পুতিন প্রশাসনের নিয়ন্ত্রণে। দোনবাস এখন যেভাবে আছে সেভাবেই ভাগ করা হোক। আমার মনে হয় ৭৮% জমি এরই মধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে, পরে এটা নিয়ে তারা আলোচনা করুক। কিন্তু এখন লড়াই বন্ধ করতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে। এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে যোগ দিতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানালে তিনি অংশ নিতে চান আলোচনায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন পূরণে ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে $২৫০ মিলিয়ন ব্যয়ে তৈরি হচ্ছে বলরুম। অনুদানের অর্থে জোগাড় হবে নির্মাণ কাজের খরচ। ১৯০২ সালে নির্মিত ঐতিহ্যবাহী এই স্থাপনার নকশা পরিবর্তন ঘিরে দেশ জুড়ে চলছে সমালোচনা। ১২৩ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস। একে পিপলস হাউস নামেও ডাকা হয়। আবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী কার্যালয় হিসেবেও বিবেচনা করা হয় এই ভবনকে।
1902 সালে নির্মিত স্থাপনাটির সংস্কার কাজ ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ডোনাল্ড ট্রাম্পের দাবি 150 বছর ধরে নাকি সব প্রেসিডেন্টই হোয়াইট হাউসে একটি বলরুমের স্বপ্ন দেখেছেন, যেখানে আয়োজন করা যাবে গ্র্যান্ড পার্টি। সেই আকাঙ্ক্ষা পূরণে শুরু হয়ে গেছে বলরুমের নির্মাণ কাজ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন কাছাকাছি হলেও মূল ভবনের সাথে সংযুক্ত হবে না বলরুম এবং বর্তমান স্থাপনার তেমন কোনো পরিবর্তন হবে না, যদিও এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং এর বিশাল অংশ। ওদিকের প্রবেশপথের বেশিরভাগ এখন ঢেকে রাখা হয়েছে, তবে কয়েকশো মিটার দূর থেকেও দেখা যাচ্ছে কংক্রিটের ভাঙা স্তূপ। 600 থেকে 900 মানুষের ধারণ ক্ষমতার নতুন বলরুমের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $250 মিলিয়ন। মার্কিন প্রেসিডেন্টের দাবি উদার দেশপ্রেমিকদের ব্যক্তিগত অর্থায়নে তৈরি হবে এটি, যদিও কারো নাম পরিচয় প্রকাশ করেনি হোয়াইট হাউস। হোয়াইট হাউস এবং এর সংলগ্ন পার্কগুলো মূলত পরিচালিত হয় ন্যাশনাল পার্ক সার্ভিস বা এনপিএস এর মাধ্যমে, তবে সংস্কারের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে। ঐতিহাসিক নিদর্শনের আকার বা নকশা পরিবর্তনকে ভালো চোখে দেখছে না বহু মার্কিনী, বিশেষ করে একটি অংশের প্রতীকী চেহারাই পাল্টে যাওয়ার শঙ্কায় চলছে সমালোচনা। এই দফায় ক্ষমতা গ্রহণের পর ওভাল অফিসের ইন্টেরিয়ারের সোনালী সাজসজ্জা, উত্তর ও দক্ষিণ লনে দুটি বিশাল ফ্ল্যাগপোল তৈরি, রোজ গার্ডেনের ঘাসে কংক্রিটের পাটাতন বানিয়ে চেয়ার টেবিল বসানোর মতো ছোটখাটো বেশ কিছু পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংস্কার অবশ্য এই প্রথম নয়। এর আগে চত্বরের টেনিস কোর্টকে বাস্কেটবল কোর্টে রূপান্তর করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের আমলে তৈরি সুইমিং পুলকে প্রেস রুম বানিয়েছিলেন রিচার্ড নিক্সন। হ্যারি ট্রুম্যানের শাসনামলে 1948 থেকে 1952 সালের মধ্যে হয়েছিল সবচেয়ে বড় সংস্কার কাজ। ডরথি দেস্ট্রিন, যমুনা নিউজ। আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী নিশ্চিত করেছে এই তথ্য। জানিয়েছে স্থানীয় সময় সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, যা পাড়ি দিয়েছে 350 কিলোমিটার এলাকা। মিসাইলের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এপেক সম্মেলনের এক সপ্তাহ আগে পিয়ংইয়ং এর এমন পদক্ষেপে ক্ষোভ জানিয়েছে সিউল। সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং সহ অনেক বিশ্ব নেতা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল দেশটি। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টের 2 কক্ষে তাকে নির্বাচিত করে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা। নিম্নকক্ষে 465 আইন প্রণেতার মধ্যে 237 জন কট্টরপন্থী জাতীয়তাবাদী তাকাইচির পক্ষে অবস্থান নেন। অন্যদিকে উচ্চকক্ষে হওয়া রান অফে 125 ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। এর আগে সোমবার ডানপন্থী দল জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোট গড়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। চলতি মাসের প্রথম দিকে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হন তিনি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হবে তাকাইচি। দর্শক, আপাতত শেষ করছি যমুনা নিউজের আয়োজন।